বর্তমানে আপনারা বিটকয়েনের এই টাইপের প্রাইস অ্যাকশন দেখে সবাই কনফিউজড যে বিটকয়েন আসলে নেক্সটে কোন দিকে যাইতে যাচ্ছে। কারণ কোনোদিন দেখতে পারতেছি আমরা হঠাৎ করে বিটকয়েনের প্রাইস $93,000 পর্যন্ত পাম্প করছে, আবারও দেখতে পারতেছে যে কিছুক্ষণ পরে $90,000 পর্যন্ত নেমে আসছে। সো এইটা কিন্তু কোনোভাবেই ভালো একটা প্রাইস অ্যাকশন না। আবার আমি যদি বলি যে বিটকয়েনের প্রাইস একটা কনসোলিডেশন জোনের মধ্যে আছে, তারপরেও কিন্তু না। এর কারণটা হচ্ছে আপনারা এইখানে যে বড় বড় ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন, এই যে একটা তারপরে এখানে উইক আসতেছে, তারপরে এইখানে ধাপ করে নামাই দিচ্ছে, এইগুলা কিন্তু সব ম্যানিপুলেশন। সো আপনারা তো একে কনফিউজড যে মার্কেট কোন দিকে যাবে, দ্বিতীয়ত আরেকটা জিনিস মার্কেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হইতেছে ক্রিসমাস অথবা নিউ ইয়ার। এই দুইটা জিনিসের উপলক্ষে ক্রিপ্টো মার্কেট কি সামনে 2 মাস এইভাবে ড্রপ করতেই থাকবে কিনা। সো আজকের ভিডিওতে আমি এই জিনিসগুলাই ক্লিয়ার করে দিব যে মার্কেটের মধ্যে বর্তমানে যে প্রাইস অ্যাকশন বিল্ড হইতেছে তাতে করে কোন দিকে যাওয়ার চান্স আছে, দ্বিতীয়ত ক্রিসমাস অথবা নিউ ইয়ার এই দুইটা জিনিস উপলক্ষে মার্কেট কি এখান থেকে আরো ড্রপ করতে পারে কিনা। সো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করতেছে আপনি এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন। এর পাশাপাশি আপনাদের জন্য তো অবশ্যই কয়েনের সাজেশনও থাকবে। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি ক্রিপ্টো মার্কেট নিয়ে যে কোনো ধরনের আপডেট মিস করতে না চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, ভিডিওর শুরুতে দুঃখের সাথে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হইতেছে এখানে দেখতে পারতেছেন সিজেট কিন্তু পাকিস্তানের যে একটা ফেমাস মসজিদ আছে ওইটার সামনে পডকাস্ট করতেছে। মানে আপনি চিন্তা করতে পারতেছেন পাকিস্তানে গিয়ে সিজেট বাইন্যান্সের এক্স সিইও পডকাস্ট করতেছে, সেইখানে আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকে কত পিছায় রাখা হয়েছে। জাস্ট ক্রিপ্টো সম্পর্কে মানুষ শুনলে এটাকে ইললিগাল অথবা অনেক খারাপ জিনিস মনে করে। অপরদিকে পাকিস্তান আমাদের থেকে এত পিছাই ছিল, বাট তারাও কিন্তু ক্রিপ্টো অ্যাডাপশনের প্রতি এত মনোযোগ দিছে যে তাদের নিজস্ব স্টেবল কয়েন নিয়ে আসতেছে, তাও আবার ব্যাকড বাই গভর্নমেন্ট ব্যাংক। মানে বুঝতে পারতেছেন যে তারা কি পরিমাণে কাজ করতেছে। সো এই জিনিসগুলো যখন দেখি তখন এত খারাপ লাগে যে বলে বুঝাইতে পারবো না। আমাদের পাশেরই একটা কান্ট্রি এই ক্রিপ্টো নিয়ে এত পজিটিভ জিনিস শেয়ার করতেছে, অন্য দিক দিয়ে আমাদের আসলে বলার কিছুই নাই। আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশে কন্ডিশনটা কোন জায়গায় আছে। সো যাই হোক, এইগুলা বলে আসলে কোনো লাভ নাই। আপনি বললেও চেঞ্জ করতে পারবো না যদি না আমাদের গভর্নমেন্ট চায়। সো খারাপ লাগা ছাড়া আর কিছুই করার নেই। সো এই জন্য এটা বাদ দিয়ে চলেন আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। সো আজকে আমরা ভিডিওর একদম প্রথম পর্যায়ে আমাদের যে কয়েনের সাজেশন থাকে ওইটা নিয়ে কথাবার্তা বলবো, এরপরে ইনশাল্লাহ আমরা মার্কেট নিয়ে অ্যানালাইসিস করব। সো আজকে আমাদের লিস্টে যে কয়েনটা আছে অ্যাপ্রো অথবা এটি, আপনারা বাইন্যান্সের মধ্যে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এইটা বাইন্যান্সের মধ্যে একদম রিসেন্টলি লিস্টেড হয়েছে, যার ফলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রাইস শুধু নিচের দিকেই যাচ্ছে। কারণ আমরা তো সবাই জানি বাইন্যান্সের মধ্যে যখনই কোনো একটা টোকেন লিস্টিং হয় তখন ওই প্রজেক্টের যে এয়ারড্রপ ছিল অথবা ইউজারদের কাছে যে আগের থেকে টোকেন ছিল ওই টোকেনগুলো কিন্তু তারা কন্টিনিউয়াসলি সেল করতে থাকে, যার ফলে তারা যতক্ষণ না পর্যন্ত সেল করে বের হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ওই কয়েনের প্রাইস শুধু নিচের দিকেই যাইতে দেখি। সো আপনি যদি এই টাইপের অর্থাৎ নতুন কোনো কয়েন বাই করতে চান তাহলে আপনি ওই সময় বাই করবেন যখন দেখতে পারবেন যে শুধুমাত্র নিচের দিকে যাইতেছে হঠাৎ করে বিশাল লেভেলের একটা ক্যান্ডেল দিছে। অবশ্য লং টাইম ফ্রেমে ক্যান্ডেল দিতে হবে এবং ক্যান্ডেলটা অবশ্যই স্ট্রং হইতে হবে। সো আপনি যদি এই কয়েনটাও বাই করে রাখতে চান তাহলে একদম সেম এই নিয়মেই বাই করবেন। সো এখন চলেন এই প্রজেক্টের ইউজ কেসগুলো সম্পর্কে বলি, কারণ বাইন্যান্সের মধ্যে কিন্তু অহরহ নতুন টোকেন আসতেছে, বাট যেই প্রজেক্টগুলোর পিছনে ভালো ইউজ কেস আছে ওরাই কিন্তু ফিউচারে গিয়ে ভালো গ্রো করতেছে। সো এই প্রজেক্টটা অর্থাৎ অ্যাপ্রো আমাদের লিস্টের মধ্যে রাখার একটাই কারণ, সেটা হইতেছে অ্যাপ্রো কাইন্ড অফ একটা অরাকেল প্রজেক্ট। মানে ব্লকচেইনের মধ্যে যে স্মার্ট কন্ট্রাক্টগুলো থাকে ওই কন্ট্রাক্টগুলোর ভিতরে কিন্তু অফলাইনের কোনো ডাটা যাইতে পারে না, কারণ ওইগুলা পুরোপুরি অটোমেটিক সিস্টেমে চলে, যেটা আপনি সেট করে দিবেন ওইভাবেই সীমাবদ্ধ থাকবে। বাট এই অ্যাপ্রো কি করছে, এআই সিস্টেমের মাধ্যমে ওরা অফলাইনের যে ডাটাগুলো আছে, মার্কেট কন্ডিশন বলেন অথবা মার্কেটের মধ্যে কি কি হইতেছে এইগুলা ওরা ওখানে ঢুকাই দেয়, যার ফলে স্মার্ট কন্ট্রাক্টগুলো কিন্তু আগের থেকে স্মার্ট হইতেছে। সো এই টাইপের প্রজেক্ট অনেক আছে, বাট অ্যাপ্রো এটার সাথে এআই ইন্টিগ্রেট করছে, যার ফলে সামনে গিয়ে যদি এইটার একটা ভালো ডিমান্ড দেখা যায় তখন কিন্তু এই টোকেনের প্রাইসের মধ্যে আমরা একটা ভালো স্পাইক দেখতে পারি। এর পাশাপাশি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রোর যে ইনভেস্টর্স আছে সেইখানে কিন্তু টিয়ার 1 থেকে শুরু করে টিয়ার 4 পর্যন্ত ইনভেস্টর্স আছে। ইন্টারেস্টিংলি এইখানে বাইন্যান্সের যে ল্যাবস আছে ওয়াইজিআই এইটাও কিন্তু আছে, এরপরে পলিচেইন ক্যাপিটালও আছে, এরপরে এখানে গেট ভেঞ্চার্সও আছে। সো এই জন্য ইউজ কেস বলেন এইটাও মোটামুটি স্ট্রং। এরপরে যাদের ব্যাকএন্ডের কথা বলেন অথবা ইনভেস্টর্স তারাও কিন্তু মোটামুটি ভালোই স্ট্রং। এখন সামনে গিয়ে এই প্রজেক্টটা যদি তাদের কমিটমেন্ট রাখতে পারে, মানে তারা যে ইউজ কেস নিয়ে কাজ করতে যাচ্ছে এটা যদি ভালোভাবে করতে পারে, তাইলে কিন্তু এই প্রজেক্টের সামনে গ্রো করার চান্সেস অনেক বেশি। এর পাশাপাশি আমরা যদি টোকেনমিক্সটা দেখি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাইও কিন্তু খুবই কম, মাত্র 1 বিলিয়ন টোকেন, আর সার্কুলেটিং সাপ্লাই তো আরো কম, মাত্র 250 মিলিয়ন টোকেন। সো যদি ডিমান্ড ক্রিয়েট হয় এবং সবাই যদি ভালো একটা ইন্টারেস্ট শো করে তখন কিন্তু এই কয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা ভলিউম ক্রিয়েট হবে, আর ভালো ভলিউম ক্রিয়েট হওয়া অথবা ডিমান্ড
থাকা মানেই কিন্তু প্রাইসটা উপরের দিকে যাওয়া। এখন আসি আপনি কোন জায়গায় বাই করবেন। সো যেটা বলতেছিলাম, যখনই বাইন্যান্সের মধ্যে নতুন টোকেন লিস্টিং হয় তখন কিন্তু এইভাবে শুধু নিচের দিকেই যায়। সো আপনি যখনই দেখতে পারবেন বড় টাইম ফ্রেমে 4 ঘন্টা, একদিন, 1 উইক এরকম বড় টাইম ফ্রেমে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে অথবা গ্রিন ক্যান্ডেল আসছে, তখন গিয়ে কিন্তু আপনি ওই রেঞ্জে বাই করতে পারেন। বাট অবশ্যই খুবই সামান্য একটা অ্যামাউন্টের বাই করতে পারেন, কারণ এই টোকেনের যেহেতু প্রিভিয়াস ওই রকম ডাটা নাই, মানে আমরা যেহেতু জানি না যে 1 বছর আগে প্রাইস কেমন কি ছিল, যার কারণে এটা কিন্তু প্রেডিক্ট করা একটু টাফ যে সামনে এই কয়েনটা কোন জায়গায় যাবে, কত লেভেল পর্যন্ত হিট করবে। সো এই জন্য জাস্ট আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিলাম। ওইরকম যখন আপনারা দেখবেন তখন সামান্য একটা অ্যামাউন্ট বাই করে রাখতে পারেন। যদি ওখান থেকে ভালো লেভেলের একটা র্যালি স্টার্ট হয় তখন আপনি দেখতে পারবেন ওই সামান্য অ্যামাউন্ট থেকে কিন্তু ভালো একটা প্রফিট চলে আসছে। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের টোকেন আপডেট। এখন চলেন আমরা ডিরেক্টলি মার্কেট আপডেট সম্পর্কে জানি, অথবা এই যে আমাদের মনে একটা কনফিউশন কাজ করতেছে যে নিউ ইয়ার অথবা ক্রিসমাস উপলক্ষে সামনে 1-2 মাস মার্কেট স্লো থাকতে পারে কিনা, অথবা মার্কেট আরো ড্রপ করতে পারে কিনা, এই জিনিসটা ক্লিয়ার করি। সো দেখেন, আমি এই যে 6-7 বছর ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসি, আমি প্রতি বছরই খেয়াল করছি যখন এই সময়টা আসে, অর্থাৎ এই যে ডিসেম্বর মাসটা আসে, তখন কিন্তু মার্কেট স্লো হয় অথবা মার্কেট ড্রপ করে। এটা সত্যি কথা, আর এইটার পিছনে যথেষ্ট পরিমাণে লজিক আছে। সো আমি লজিকগুলো এক এক করে বলতেছি, বাট তার আগে চলেন আমরা একটু টাইম ফ্রেমটা সুইচ করি এবং প্রতি বছর ডিসেম্বরের দিকে মার্কেটে কি হয় এটা একটু বোঝার ট্রাই করি। সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি লাস্ট 4 বছরের ডাটা কালেক্ট করছি, অথবা বলতে পারেন যে লাস্ট 4 বছরের যে ডিসেম্বর মাস ছিল ওইগুলো মার্ক করে রাখছি। এখন আমি ওই জোনের মধ্যে যাব এবং গিয়ে বোঝার ট্রাই করবো যে আদৌ মার্কেট এই ডিসেম্বর মাসে স্লো হয় কিনা। সো আমি যদি একদম 2025 সালের কথা বলি, তাহলে তো আমাদের ডিসেম্বর মাসে স্টার্ট হয়েছে কেবল, আর তাতেই কিন্তু আমরা দেখতে পারতেছি মার্কেটের কন্ডিশন খুব একটা ভালো না। কোনো সময় $93,000 পর্যন্ত যাচ্ছে, আবার কোনো সময় কিন্তু $90,000 পর্যন্ত ড্রপ করতেছে। বাট এখনো পর্যন্ত আমরা কিন্তু ফুল ডাটা পাইনি, যার ফলে আমরা এর প্রিভিয়াস ইয়ারে যে ডিসেম্বর মাস ছিল সেখানে চলে যাব। সো 2024 সালের ডিসেম্বর মাসটা আমরা একটু জুম করে নিব। সো আমরা কিন্তু 2024 সালের ডিসেম্বর মাসে চলে আসছি এবং আমাদের টোটাল মাসটা হইতেছে এইখান থেকে এই পর্যন্ত। বাট এইখানে খেয়াল করলে বুঝতে পারতেছেন, আমরা যেটা বলি যে মার্কেট স্লো হয়ে যায় অথবা মার্কেটের মধ্যে ডাউনফল আসে, ওইটা কিন্তু অনেক অংশে সত্যি না। কারণ এইখানে আমরা দেখতে পারতেছেন ডিসেম্বর মাসের 1 তারিখে বিটকয়েনের প্রাইস ছিল মোটামুটি 96 অথবা $97,000 আশেপাশে। বাট এই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু প্রাইস 1,07,000 অথবা $8,000 পর্যন্ত হিট করছিল, মানে বুঝতে পারতেছেন উল্টা কিন্তু পাম্প করছিল। সো এইটা লজিক হইতেছে, নর্মালি সবাই মনে করে যে এই ক্রিসমাস অথবা নিউ ইয়ার উপলক্ষে প্রাইস ড্রপ করবে, বাট ওই সময় কিন্তু ম্যানিপুলেশন হইলে এই টাইপের ম্যানিপুলেশন হইতে পারে। বাট এইখানে দেখতে পারতেছেন প্রাইস কিন্তু ঠিকই আবার আগের জায়গায় চলে আসছে যখন জানুয়ারি মাসে স্টার্ট হয়েছে, যেখানে ছিল তার একটু নিচের দিকে কিন্তু ক্লোজিং দিয়ে দিছিল। এরপরে আমরা চলে আসছি 2023 সালের ডিসেম্বর মাসে, আর এখান থেকে এইটা হইতেছে আমাদের টোটাল 1 মাস। এবং এইখানেও খেয়াল করতেছেন যখন ডিসেম্বর মাসটা স্টার্ট হয়েছে তখন কিন্তু প্রাইসের মধ্যে ভালো একটা র্যালি স্টার্ট হয়েছে, অর্থাৎ বিটকয়েনের প্রাইস তখন $38,000 থেকে পাম্প করতে করতে এখানে $44,000 পর্যন্ত চলে গেছিল। এরপরে কিন্তু প্রাইসটা সুন্দর মতো করে একটা জোনের মধ্যে ঢুকে গেছে। এই জোনটা কিন্তু জানুয়ারি মাসের আগে ব্রেক করতেই পারে নাই। সো বুঝতেই পারতেছেন কোনো সময় ডিসেম্বর মাসে বিটকয়েনের প্রাইস ফার্স্টের দিকে স্লো থাকে, এরপর হঠাৎ করে স্পাইক আসে, এরপরে কিন্তু আগের জায়গায় চলে আসে। আবার কোনো কোনো বছর দেখা যায় যখনই ডিসেম্বর মাস আসে তখন কিন্তু প্রাইসের মধ্যে একটা র্যালি স্টার্ট হয়, এরপরে গিয়ে বিটকয়েনের প্রাইস একটা জোনের মধ্যে ঢুকে যায়। এরপরে এইখানেও কিন্তু একদম সেম জিনিস দেখতে পারতেছেন 2022 সালের ডিসেম্বর মাসে যখন মাস স্টার্ট হয়েছে তখন কিন্তু প্রাইস মোটামুটি স্টেবল ছিল। এরপরে কিছুদিন পর্যন্ত বিটকয়েনের প্রাইস একটা জোনের মধ্যে ছিল, বাট হঠাৎ করে কিন্তু একটা স্পাইক দিয়ে বিটকয়েনের প্রাইস মোটামুটি $18,000 অথবা $19,000 পর্যন্ত হিট করলো। এরপরে এগেইন জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আবারও আগের জায়গায় চলে আসছে, অথবা বলতে পারেন আগের জায়গা থেকেও ড্রপ করছে। এরপরে কিন্তু এইখান থেকে দেখতে পারতেছেন সেই লেভেলের একটা র্যালি স্টার্ট হয়েছে। সো আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করতেছেন যে কোনোটার সাথে কোনোটা কিন্তু একদম সরাসরি ম্যাচ করতেছে না। সো আমি যদি প্রিভিয়াস 4 বছরের ডাটা দেখে বলি যে বিটকয়েনের প্রাইস তো কখনো কখনো স্লো ছিল, কখনো কখনো বিটকয়েনের প্রাইসের মধ্যে স্পাইক আসছিল, কখনো কখনো বিটকয়েনের প্রাইস একটা জোনের মধ্যে আটকে গেছিল, তাইলে কিন্তু জিনিসটা হইতেছে না। সো এইটা ঠিক যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যা হয় সেটার সাথে একটা কো রিলেশন আছে আমাদের মার্কেটের, বাট ওই কো রিলেশনটা যে সব সময় খাটবে এমন কোনো কথা নাই। যেটা আমি মনে করি, ধরেন যে এর আগের বছর বিটকয়েনের প্রাইস এই ক্রিসমাসের সময় স্লো ছিল, সো সবাই মনে করবে আরে ওই সময় স্লো ছিল, এই বছর মনে হয় স্লো থাকবে। ওই সময় কিন্তু মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হইতে পারে। আবার যদি প্রিভিয়াস সালে বিটকয়েনের প্রাইস খুব ভালো কন্ডিশনে থাকে তাহলে সবাই হয়তো মনে করতেছে যে এই বছরও থাকবে, বাট তখন দেখতে পারবেন যে বিটকয়েনের প্রাইস উল্টা দিকে চলতেছে। এই টাইপের জিনিস ঘটতে পারে। সো এই কারণে প্রতি বছর যেটা ঘটছিল ওইটার উপরে বেসিস করে আপনি কোনো কিছুই চিন্তা ভাবনা করতে পারবেন না, অথবা আপনি কোন একটা কয়েন বায়ও করতে পারবেন না, সেলও করতে পারবেন না। মার্কেটের মধ্যে বর্তমানে যেই প্রাইস অ্যাকশন বিল্ড হইতেছে ওইটার উপরে ফোকাস করে আপনার চলতে হবে। সো পিছনে কি হয়েছিল এটা থেকে জাস্ট একটা আইডিয়া নিতে পারেন, অথবা এটার পিছনে কি লজিক কাজ করতেছে এটা বুঝতে পারেন, বাট ওই জিনিসটা ফুললি ম্যাচ করবে এমন কোনো কথা নাই। সো এখন চলেন আপনাদেরকে এই লজিকটা বুঝাই যে ডিসেম্বর মাস আসলেই মানুষ কেন বলে যে মার্কেট স্লো হয়ে যাবে অথবা মার্কেটের মধ্যে ওইরকম ভলিউম থাকবে না। আশা করি এটা তো আপনারা সবাই জানেন যে ক্রিপ্টো মার্কেট বলেন অথবা যে কোনো মার্কেট বলেন, সব মার্কেটেই কিন্তু রিটেল ট্রেডার আছে
আবার হেডস ফান্ড অথবা ইনস্টিটিউশন যাই বলে না কেন হোয়েলস ওরাও কিন্তু আছে। সো দেখা যায় কি যখন ক্রিসমাসের সময় আসে অথবা বলতে পারেন যে বছরটা শেষ হইতেছে এরকম একটা সময় চলে আসে, তখন কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রিতে এই সময়টাকে হলিডে হিসেবে পালন করা হয়। কেউ হয়তো বা ঘুরতে বের হইছে, কেউ হয়তো বা ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে, সো তারা কিন্তু ওই সময়টাতে মার্কেটে অ্যাক্টিভ থাকতেছে না। বাট মার্কেট কিন্তু ঠিকই ওপেন আছে, আপনি চাইলেই ট্রেড করতে পারবেন। এমন কোনো বাধ্যবাধকতা নাই যে ক্রিসমাস বলে আপনি ট্রেড করতে পারবেন না অথবা মার্কেট অফ আছে, এরকম না। যদি আপনি ছুটি না কাটান, আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি বসে ট্রেড করেন, কোনো সমস্যা নাই। বাট যারা ছুটি পালন করতেছে অথবা ঘুরতে বের হইছে তারা তাদের সবকিছু বাসার মধ্যে রেখে ঘুরতে চলে গেছে। এখন এই যে ইনস্টিটিউশন অথবা যারা হেডস ফান্ড ম্যানেজার আছে অথবা বলতে পারেন যারা হোয়েলস, ওরা যদি মার্কেট থেকে বের হয়ে যায় তাহলে বলতে পারেন মার্কেটের 50% ভলিউম কিন্তু কমে যায়। সো আমরা মার্কেটের মধ্যে যখন ভলাটিলিটি দেখি অথবা মার্কেট যখন দেখতে পারি হিউজ লেভেলের ওঠানামা করতেছে, তখন কিন্তু ওদের কারণে ওঠানামা করে। ওরা যদি বড় বড় অর্ডার প্লেস করে রাখে, সেইখানে যখন মার্কেটের প্রাইস হিট করে তখন সেইখান থেকে আমরা সেই লেভেলের একটা স্পাইক দেখতে পারি। বাট ওরা যদি তাদের অর্ডারগুলো সব ক্লোজ করে দেয় তখন কিন্তু মার্কেট এরকম ভলিউমও পাচ্ছে না, অর্ডারগুলো ফিল আপ হচ্ছে না, মার্কেট যেখানে ছিল ওখানেই পড়ে থাকে। আবার আমি যদি বলি ধরেন আমাদের দেশে তো আমাদের যে বিজনেস মান্থ আছে এইটা মেবি মে জুন মাসে ক্লোজ করা হয়, মানে যাবতীয় যত হিসাব কিতাব রিনিউ করা এগুলো হচ্ছে মে জুন মাসে হয় মেবি। আর বাহিরের দেশগুলোতে এই সবগুলো জিনিসের সেটেলমেন্ট ডিসেম্বর মাসের মধ্যেই হয়। সো কোন কোম্পানি কেমন পারফর্ম করতেছিল অথবা হেডস ফান্ড ম্যানেজার যারা আছে তারা এই বিগত এক বছরে কেমন কি লাভ করছে লস করছে সবগুলো জিনিস কিন্তু ওই সময় হিসাব করে। সো এই জন্য বলা হয় এই সময়টাতে মার্কেটে ভলিউম কম থাকে, কারণ সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। বাট ওই যে আপনারা দেখলেন না যে হঠাৎ হঠাৎ করে কোনো ম্যানিপুলেশন হইতেছে, মানে এই সময়টাতে ভলিউম না থাকার কারণে তো প্রাইস নিচের দিকে যাওয়ার কথা অথবা প্রাইস একটা জোনের মধ্যে থাকার কথা, বাট হঠাৎ করে যে স্পাইকগুলো আসে ওইগুলা বেসিক্যালি সবাই তো আর ঘুরতে যায় না, কিছু কিছু হোয়েলস অথবা যারা হেডস ফান্ড ম্যানেজার আছে ওরা কিন্তু ট্রেড করে। সো ওরাই বেসিক্যালি ওই সময়গুলোতে মার্কেট ম্যানিপুলেট করে। সো এইটা হইতেছে টোটাল ঘটনা যে মার্কেট এই সময়গুলোতে কেন স্লো হয় অথবা এই ক্রিসমাসের সময়গুলোতে মার্কেট আদৌ ডাউনে যাবে কিনা এটা আসলে কেউই বলতে পারে না। জাস্ট এই জিনিসগুলো দেখে মানুষ প্রেডিক্ট করে যেহেতু মার্কেটের মধ্যে ওইরকম ভলিউম থাকবে না, সো মার্কেট হয় স্লো থাকবে আর নাইলে মার্কেটের মধ্যে সেলিং প্রেসার আসতে পারে। বাট যখনই এই জিনিসগুলো শেষ হয়ে যায় অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস, এই দুইটা মান্থ কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মার্কেটে পর্যাপ্ত পরিমাণে ভলিউম থাকে এবং যত ভালো ভালো মুভমেন্ট এই দুই মাসের মধ্যেই কিন্তু আসে। সো আপাতত যতটুকু আমি দেখতেছি এই ডিসেম্বর মাসে তো আমরা ওই রকম মুভমেন্ট হয়তো বা পাবো না, বাট জানুয়ারি মাস থেকে ইনশাল্লাহ আমরা কোনো একটা কিছু দেখতে পারি। এখন চলেন আমরা একটু কারেন্ট মার্কেট সেন্টিমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলি। সো আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখাইছিলাম যখন বিটকয়েনের প্রাইস এই লেভেলের কাছাকাছি আসবে তখন কি আমরা বুঝতে পারবো যে বিটকয়েনের প্রাইস আদৌ আরো নিচে আসবে কিনা। মানে আমাদের লাস্ট যে পয়েন্টটা ছিল $80,000, এইটার আরো নিচে যদি ড্রপ করে তাহলে এইখানে আসতে হবে যেটা হইতেছে $75,000 আশেপাশে। আর এইটা যদি ব্রেক করে তখন কি আমরা বুঝতে পারবো যে বিটকয়েনের প্রাইস আর কত নিচে নামতে পারে অথবা কোন লেভেল পর্যন্ত যাইতে পারে। কারণ আমি যদি এইখানে একটু 200 এবং 50 এটা নিয়ে আসি তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। সো এখানে আপনারা যে দুইটা লাইন দেখতে পারতেছেন, একটা হইতেছে 50 আর একটা হইতেছে 200 সো আমরা কিন্তু রিসেন্টলি খেয়াল করছি উইকলি টাইম ফ্রেমে 50 অলরেডি ক্রস করে ফেলছে প্রাইস এবং এখন কিন্তু দেখতে পারতেছি 50 রিটেস্ট করার জন্যই যাচ্ছে। বাট যদি কোনো কারণে এই লেভেলটা ক্রস করে তখন কিন্তু এই যে 200 আছে এইখান থেকে খুব ভালো পরিমাণে সাপোর্ট পাওয়ার চান্স আছে যদি ব্রেক করে, আগের থেকে না, কারণ 200 অনেক দূরে আছে। আমি যদি প্রাইসের কথা বলি তাহলে $65,000 আশেপাশে। সো ততদিনে এই ইএমআই কিন্তু আরো উপরে উঠতে পারে। সো এই জন্য এই ইএমআইটা তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। বাট আপাতত আমাদের এই ইএমআইটা কিন্তু পুরোপুরি ইনভ্যালিড হয়ে গেছে। এই যে বিটকয়েনের প্রাইস এখান থেকে হালকা হালকা পুল ব্যাক নেওয়া স্টার্ট করছে, যদি এই লেভেলটা রিটেস্ট করে আবারও নিচের দিকে আসে তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা হবে। বাট ওই যে আগের ভিডিওতে যেটা বলছিলাম যদি রিটেস্ট করতে গিয়ে স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে উপরে উঠে যায় তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুবই বড় একটা প্লাস পয়েন্ট। সো এখন আমাদের জাস্ট প্রাইসটা অবজার্ভ করতে হবে। আপাতত মার্কেটের মুভমেন্ট সম্পর্কে এভাবে কিছুই বলা যাচ্ছে না, কারণ আপনারা যদি একটু শর্ট টাইম ফ্রেমে চলে যান 4 ঘন্টা টাইম ফ্রেমে গেলেও দেখতে পারবেন যে প্রাইস অ্যাকশনের পুরো একদম জাতা অবস্থা। আবার আমরা যদি একটু ডেইলি টাইম ফ্রেমে সুইচ করি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ডেথ ক্রস হইছে, মানে 200 EMA কে 50 EMA উপরের দিক থেকে নিচের দিকে ক্রস করছে, যার ফলে কিন্তু প্রাইসটা এখান থেকে সুন্দর মতো করে ডাউন দিছিল। এখন দেখার বিষয় হচ্ছে এইটা কত দূর পর্যন্ত কন্টিনিউ করে, কারণ এর আগে আমরা যখনই দেখতে পাচ্ছি যে 50 EMA 200 EMA কে নিচের দিক থেকে উপরের দিকে ক্রস করছে ততক্ষণ পর্যন্ত এই র্যালি সাস্টেইন করছিল যতক্ষণ না পর্যন্ত এই ক্রসটা হয়েছিল। সো এখন এই যে একটা ক্রস হয়েছে এটা কত দূর পর্যন্ত চলে এটা কিন্তু এই যে জানুয়ারি মাস আসলে ইনশাল্লাহ বোঝা যাবে, কারণ বড় টাইম ফ্রেমে যদি মার্কেট এগেন রিকভার করা স্টার্ট করে তাহলে কিন্তু 50 EMA আবার 200 EMA কে নিচের দিক থেকে উপরের দিকে ক্রস করবে
এন্ড দেন মার্কেট কিন্তু আবার রিভার্স করে উপরের দিকে যাওয়ার চান্স আছে। এর পাশাপাশি আমরা যদি স্টকিস্টিক আরএসআই এর দিকে তাকাই তাহলে এইখানে দেখতে পাচ্ছেন বর্তমানে স্টকিস্টিক আরএসআই কিন্তু খুবই স্ট্রং একটা সাপোর্ট জোন থেকে সাপোর্ট পাইছে। আমরা যদি এটাকে একটু জুম করে দেই তাহলে এইখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াসলি আমরা যতবার দেখছি স্টকিস্টিক আরএসআই এই লেভেলে আসছে প্রতিবারই কিন্তু এইখান থেকে সাপোর্ট পাইছে এন্ড দেন মার্কেট কিন্তু খুব দ্রুত রিকভার করছে। আর এইবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সেম এই লেভেলের কাছে আসছে, এরপরে কিন্তু আর নিচের দিকে যায় নাই, এখান থেকে রিকভার করা স্টার্ট করতেছে অথবা রিকভার করা ট্রাই করতেছে। যদি এই লেভেলের রিকভার করে আমরা দেখতে পারি তাহলে কিন্তু এগেইন বিটকয়েনের প্রাইস $1,00,000 উপরে হিট করে ফেলবে এবং সেইখানে ইনশাল্লাহ সাস্টেইনও করবে। সো এই জন্য স্টকিস্টিক আরএসআইটাও একটু ফলো করবেন। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে বিটকয়েনের ডোমিনেন্স অনেক বেশি মুভমেন্ট দিচ্ছে এমন না, এইটাও কিন্তু কাইন্ড অফ স্লো হয়ে গেছে। আর বিটকয়েনের ডোমিনেন্স স্লো হওয়া মানে কিন্তু মার্কেটও স্লো হয়ে যাওয়া। সো এই জন্য মার্কেটে মুভমেন্ট আসার জন্য বিটকয়েনের ডোমিনেন্সের এখান থেকে ওঠানামা করতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা অবশ্যই বিটকয়েনের ডোমিনেন্সটাও ফলো করবেন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি ছোট্ট করে মেনশন করি, সেটা হইতেছে রিসেন্টলি কিন্তু এফওএমসি মিটিং এ রেট কাট করা হয়েছে 25 বিপিএস এ, বাট তারপরেও কিন্তু ক্রিপ্টো মার্কেটে এইটার ওই রকম কোনো ইফেক্টই পড়ে নাই। সো এটার কারণ হইতে পারে ওই যে ডিসেম্বর মাসে যেহেতু ভলিউম কম থাকে, সো হয়তোবা এইটা নিয়ে ইনভেস্টররা ওই রকম কোনো ইন্টারেস্ট দেখায় নেই, যার ফলে মার্কেট যেখানে ছিল ওখানেই পড়ে আছে। বাট অন্য সময় যদি হইতো তাইলে এই 25 বিপিএস এর জন্য মার্কেট কিন্তু সেই লেভেলের মুভমেন্ট দিত অথবা মুভমেন্ট দেওয়ার পরে কিন্তু ওখানে সাস্টেইনও করতো। সো আমরা কিন্তু খেয়াল করছিলাম যেই দিন রেট কাট করা হয় ওই দিন কিন্তু মার্কেটের মধ্যে ঠিকই মুভমেন্ট আসছিল, বিটকয়েনের প্রাইস মোটামুটি $93,000 ক্রসও করছিল, বাট এর পরপরই কিন্তু প্রাইস আবারও $90,000 পর্যন্ত ড্রপ করছিল। সো নর্মালি হইলে প্রাইসটা এখানে একটু হইলেও সাস্টেইন করতো এবং অর্স কয়েন যেগুলো আছে ওইগুলাকে মুভ করার একটা সুযোগ দিত, বাট ওই দিন কিন্তু কোনো সুযোগই দেয় না, জাস্ট উপরে উঠছে, হালকা একটু উপরের দিকে ছিল, এরপরে কিন্তু একদম ধারাধার নিচের দিকে নামাই দিছে। সো এই পর্যন্তই ছিল আমাদের মার্কেট আপডেট। এখন যদি বলি আমাদের এই পর্যায়ে আসলে কি করা উচিত, তাহলে আপনাদেরকে আমি একদম বেস্ট একটা সাজেশন দিব, সেটা হইতেছে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন কিন্তু অতটা ভালো না, অথবা আমি যদি ক্রিসমাস ভলিউম কম থাকা এই জিনিসগুলোর কথা উল্লেখ করি তারপরেও কিন্তু মার্কেটে ওই রকম অপরচুনিটি আমরা দেখতেছি না। বাট উল্টা দিকে গোল্ডের মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে অপরচুনিটি আছে। সো আমি কিন্তু আমার আগের ভিডিওতেও বলছিলাম যে বর্তমানে গোল্ডের মধ্যে খুব ভালো অপরচুনিটি আছে, তখন প্রাইস ছিল $4,200 সামথিং, বাট দেখতে পাচ্ছেন রিসেন্টলি কিন্তু প্রাইস $4,350 পর্যন্ত হিট করছিল। সো আপনি কিন্তু চাইলে বর্তমানে গোল্ডের মধ্যে টুকটাক ট্রেড করতে পারেন, ভালো পরিমাণে ভলিউম আছে, প্রাইস অ্যাকশনও খুবই সুন্দর আছে। আপনি জাস্ট বাইন্যান্স অথবা বিটগেটের মধ্যে PXG লিখলেই কিন্তু গোল্ডের ক্রিপ্টো পেয়ার চলে আসবে, সেইখানে কিন্তু আপনি আরামসে ট্রেড করতে পারবেন। সো এইটা হইতেছে আপাতত আমার সাজেশন। আর মার্কেট সম্পর্কে বললে জাস্ট আপনি মার্কেটটা এখন অবজার্ভ করেন, যে জিনিসগুলোর কথা বললাম ওই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, যখনই দেখতে পারবেন কোন একটা জিনিস ব্রেক হইতে পারে বিটকয়েনের ডোমিনেন্স ড্রপ করছে অথবা বিটকয়েনের প্রাইসের মধ্যে খুবই স্ট্রং ভলিউম আসছে, তখন গিয়ে কিন্তু আপনি আবারও মার্কেটের মধ্যে অ্যাক্টিভ হইতে পারেন। বাট আপাতত জাস্ট মার্কেটটা দেখতে থাকেন। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অনেকগুলো নতুন ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হইলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখন আমার ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।